হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা গুণগত রসায়নের উপর চতুর্থ লেকচারটি শুরু করব। আজকে আমরা রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। পরমাণু মডেলের স্বীকার্য এবং এদের সীমাবদ্ধতা এবং সফলতা এবং এদের পার্থক্য নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে সাথে আমি তাইব বিন আলম তাসিম। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণু মডেল সম্পর্কে যে প্রস্তাবনাগুলো প্রদান করেছিলেন সেগুলি হচ্ছে মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। এক নম্বরে গোলাকার পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জের ভারী বস্তু বিদ্যমান। এটি হলো নিউক্লিয়াস। এতে পরমাণুর সমস্ত ভর বিদ্যমান থাকে। ভর বিদ্যমান থাকে। আমরা জানি পরমাণুর ভর নির্ণয় করে কিভাবে। পরমাণুর ভর সংখ্যা এ হচ্ছে প্রোটন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু নিউক্লিয়াসের ভিতরে শুধুমাত্র আমাদের প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, তাই পরমাণুর টোটাল ভর মূলত নিউক্লিয়াসে বিদ্যমান থাকে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর স্বীকার্যটা লিখি। দ্বিতীয় নম্বর স্বীকার হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে পরমাণু কিভাবে চার্জ নিরপেক্ষ হয়। মনে করো আমরা এটা একটা পরমাণু কল্পনা করি। এটা একটা পরমাণু এবং এর কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা আমরা জানি পজিটিভ চার্জ যুক্ত এবং বাইরের যে কক্ষপথের যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রে বিদ্যমান নিউক্লিয়াসে যে কয়টি পজিটিভ চার্জ থাকে, এর বাইরের যে কক্ষপথ গুলো আছে কক্ষপথে সে কয়টি নেগেটিভ চার্জের ইলেকট্রন থাকে। সুতরাং পজিটিভ আর নেগেটিভ কাটাকাটি চলে যায়। সেজন্য আমরা বলতে পারি যে পরমাণু মূলত চার্জ নিরপেক্ষ। তাহলে আমরা এটা মুছে দিতে পারি। এখন 3 নম্বর স্বীকার্য, সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলো যেমন ঘুরে,
তেমন নিউক্লিয়াসের চারদিকে তেমনি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এই তিনটাই হচ্ছে মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। আর এই রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো বিশেষ নাম আছে। এই বিশেষ নাম দুটো বিশেষ করে তোমার এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যায় বা জ্ঞানমূলকেও আসে। তো বিশেষ নাম দুটো আমরা লিখে দেই। বিশেষ নাম প্রথমে হলো সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম অ্যাটম মডেল। সোলার সিস্টেম অ্যাটম মডেল কেন বলা হয়? কারণ হচ্ছে দেখো এই 3 নম্বর শিকারটি কি বলা হয়েছে, সৌরজগতের চারদিকে গ্রহগুলো যেমন ঘুরে তেমন নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। অর্থাৎ সৌরজগতের সাথে ইলেকট্রনের সরি সৌরজগতের সাথে পরমাণু তুলনা করা হয়েছে। এর জন্য একে সোলার সিস্টেম অ্যাটম মডেল হিসেবে বলা হয়। আর 2 নম্বর নামটি হচ্ছে নিউক্লিয়ার মডেল। এই মডেলকে নিউক্লিয়ার মডেল কেন বলা হয়? কারণ এই মডেলের মাধ্যমে প্রথমে আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আমরা আগের ক্লাসে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমরা দেখেছিলাম। সেখানে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যে কিভাবে নিউক্লিয়াসের উৎপত্তি হয়েছে আর আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখানো হয়েছে যে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জের আধার বিদ্যমান, যেটাকে তিনি নিউক্লিয়াস বলে আখ্যায়িত করেছেন। এখানে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা এসেছিল বলে একে নিউক্লিয়ার মডেল হিসাবে আখ্যায়িত করা হয়। আর হচ্ছে যে এই দুইটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এসে যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল কেন বলা হয়। সেক্ষেত্রে আমরা এখানে সহজেই ব্যাখ্যা দিতে পারবো যে এখানে সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া গেছিল, এর জন্য নাকি নিউক্লিয়ার মডেল বলা হয়। বা সোলার সিস্টেম মডেল কেন বলা হয় সেটাও আমরা ব্যাখ্যা দিতে পারবো আশা করি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেলটি দিয়েছিলেন সেই পরমাণু মডেলের ভিতরেও কিছু ভুল ছিল। সেই ভুলগুলোই এখন আমরা আলোচনা করব। তার পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা বা প্রথম ভুলটি ছিল তিনি সৌরজগতের সাথে তার যে পরমাণু মডেলের তুলনা করেছেন। আমরা জানি যে সৌরজগতের যে গ্রহ এবং হচ্ছে যে নক্ষত্র অর্থাৎ সূর্য এবং এর গ্রহগুলো এর ভিতরে কিন্তু কোনো চার্জের অস্তিত্ব নাই। কিন্তু হচ্ছে যে ইলেকট্রন এবং হচ্ছে প্রোটন বা নিউক্লিয়াসের ভিতরে কিন্তু চার্জের অস্তিত্ব আছে। কারণ আমরা জানি ইলেকট্রন সমূহ হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর প্রোটন সমূহ কি, প্রোটন সমূহ হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে আমরা লিখতে পারি সৌরজগতের চার্জহীন গ্রহ ও সূর্যের সাথে
চার্জযুক্ত ইলেকট্রন ও নিউক্লিয়াসের তুলনা। সৌরজগতের গ্রহগুলো কিভাবে সূর্যের চাঁদে ঘুরতে থাকেন? দেখো, সৌরজগতের যে গ্রহ এবং হচ্ছে সূর্য, এর ভিতরে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে। কারণ আমরা জানি, মহাকাশের সূত্র অনুসারে জানি কি, মহাকাশের ধারণা হচ্ছে যে মহাবিশ্বে দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করবে। মূলত এই কারণে হচ্ছে যে তোমার গ্রহ এবং সূর্যের ভিতরে আকর্ষণটা হয়। আর আর ইলেকট্রন ও নিউক্লিয়াসের ভিতরে আকর্ষণ হয় কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে। এবং হচ্ছে যে ইলেকট্রন গুলো যখন হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে, তখন একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। দাঁড়াও, আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে ব্যাখ্যা করি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। আমরা এটা একটা পরমাণু কল্পনা করলাম। আমরা যদি এটাকে একটা পরমাণু কল্পনা করি, যে এটা একটা পরমাণু, এটার মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, পজিটিভ চার্জ যুক্ত, এবং এর বাইরের কক্ষপথে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ যুক্ত। এখন দেখো, আমরা জানি কি, পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। সে আকর্ষণ বলটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই যে আমার যে পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জকে নিচের দিকে টানবে, অর্থাৎ ইলেকট্রনকে সে নিউক্লিয়াসের দিকে টানবে। আর এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে কিন্তু যে কক্ষপথটা আছে, ওই কক্ষপথে ইলেকট্রন সমূহ সর্বদা প্রদক্ষিণ করতে থাকতো। এখন এখানে কিন্তু একটা কৌণিক গতির সৃষ্টি হয়েছে। তাহলে কৌণিক গতি সৃষ্টি হলে এখানে এখানে যে এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের ভিতরে এই যে টানটা আছে, এটা তো হচ্ছে মূলত কেন্দ্রমুখী টান। এবং এই যে ঘূর্ণনের ফলে একটা কেন্দ্র বিমুখী টানের সৃষ্টি হবে। আমরা যদি এখানে কেন্দ্রমুখী বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, যেটা আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলেছি, যে এই নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মধ্যকার যে আকর্ষণ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যে আকর্ষণ, এটাকে যদি আমরা এফ দ্বারা ইন্ডিকেট করি, আর যে এই কেন্দ্র বিমুখী বল, এটাকে যদি আমরা এফ প্রাইম দ্বারা ইন্ডিকেট করি, অর্থাৎ এটা কেন্দ্রমুখী, এটা কেন্দ্র বিমুখী। পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে এই যে কেন্দ্রমুখী বল বা এফ ইজিক্যাল টু এফ প্রাইম হয়। অর্থাৎ এখান থেকে যে টানটা দেয় এই যে ইলেকট্রনকে, যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ যেটা আছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং হচ্ছে কেন্দ্র বিমুখী বল, দুটো পরস্পর সেম থাকে। এদিক থেকেও টান, এদিক থেকেও টান সেম থাকে। এই জন্য পরমাণুটা একটা কক্ষপথে স্টেবল অবস্থায় থাকে। তাহলে আমরা পরবর্তী সীমাবদ্ধতায় যেতে পারি। আর এটা হচ্ছে মূলত এই যে আমি যে চিত্রটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে যে একটা পরমাণু কিভাবে একটা কক্ষপথে স্টেবল থাকে, সেই জিনিসটা। 2 নম্বর সীমাবদ্ধতা, ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো পরমাণু কোনো পরমাণুর চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকলে
ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের উপর এসে পতিত হবে। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি এখন তোমাদেরকে এই লাইনটা একটু ব্যাখ্যা করে বোঝাই। এই যে 2 নম্বর লাইনটা, বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন যে একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে, দেখা গেছে একটা পরমাণুর ধরো এইটা ধরলাম আমরা একটা নিউক্লিয়াস, পজিটিভ চার্জ যুক্ত, এবং একটা পরমাণু এর বাইরের কক্ষপথে ঘুরতেছে, এরকম ঘুরতেছে, এবং ঘুরতে ঘুরতে এ যখন ঘুরতে থাকবে তখন হচ্ছে এই ইলেকট্রনটি শক্তি বিকিরণ করতে থাকবে, এবং এর যে কক্ষপথের আকৃতি আস্তে আস্তে ছোট হতে থাকবে। আস্তে আস্তে ছোট হতে হতে এক সময় এসে সে এই নিউক্লিয়াসটার উপরেই পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। ধরো এই যে একটা ইলেকট্রন, এই ধরলাম এই ইলেকট্রনটা এইভাবে এরকম চারদিকে ঘুরতে ঘুরতে এই ইলেকট্রনটি এরকম চারদিকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এর কক্ষপথের আকৃতি ছোট হতে হতে নিউক্লিয়াসের উপর পতিত হলো, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা তো বাস্তবে আসলেই সম্ভব না। আমরা এখন আরেকটা এক্সট্রা স্লাইড নিয়ে নেই। 3 নম্বর সীমাবদ্ধতা। বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। পারমাণবিক বর্ণালী পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। আর 4 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু তার মডেলে কক্ষপথের আকার আকৃতি কিরকম হবে ওই ব্যাপারে তিনি কিছুই বলেননি, শুধু বলেছিলেন যে পরমাণুর চারদিকে ইলেকট্রন গুলো আবর্তন করে।
5 নম্বরে, একাধিক ইলেকট্রন যুক্ত পরমাণুতে ইলেকট্রন সমূহ কিভাবে অবস্থান করে? ইলেকট্রন যুক্ত পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে অবস্থান করে? তার ধারণা পাওয়া যায়নি। এই পাঁচটাই ছিল মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন বোর পরমাণু মডেলের দিকে যেতে পারি। দেখো, বোর পরমাণু মডেলকে আমরা টোটাল 3টা সেগমেন্টে বিভক্ত করেছি। এর প্রথমটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, 3টা প্রধান মতবাদ। আর 2 নম্বরে হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, এবং এরপর হচ্ছে শক্তির বিকিরণ ও শোষণ সম্পর্কিত মতবাদ। তাহলে আমরা প্রথমটা শক্তি স্তর সম্পর্কিত মতবাদ আলোচনা করি। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণু সমূহ হচ্ছে নির্দিষ্ট শক্তি সম্পন্ন কিছু কক্ষপথে আবর্তন করতে থাকে। তিনি মূলত, সরি, বিজ্ঞানী বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ভুলগুলো ছিল ওই ভুলগুলোকে সংশোধন করে মূলত পরমাণু মডেল দিয়েছিলেন। সেখানে বিজ্ঞানী বোর বলেছিলেন যে ইলেকট্রন সমূহ কিছু নির্দিষ্ট শক্তি সম্পন্ন গোলাকার কক্ষপথে আহ নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। অর্থাৎ তিনি তিনি কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কক্ষপথের আকৃতি হচ্ছে বৃত্তাকার। তাহলে আমরা লিখতে পারি পরমাণুর ইলেকট্রন সমূহ, 1 নম্বরে, নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট শক্তি সম্পন্ন কিছু বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এ সময় এরা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না।
এসব কক্ষপথকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলা হয়। একে এন দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে এই এন এর মান হলো 1 2 3 4। এই এন ইজ ইকুয়াল টু ওয়ান দ্বারা বোঝায় 1 নম্বর শক্তি স্তর বা প্রথম শক্তি স্তর। আর এন ইকুয়াল টু 2 দ্বারা বোঝায় দ্বিতীয় শক্তি স্তর, 3 দ্বারা তৃতীয় শক্তি স্তর, এরকম। আর আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি। ধরো এটা একটা পরমাণু, এই পরমাণুর এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ, তারপর এটা হলো তৃতীয় কক্ষপথ, এরকম। এখানে এটা যেহেতু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর এটা প্রথম কক্ষপথ, তাহলে এটার জন্য এটা, এই কক্ষপথের জন্য এন এর মান 1, এটার জন্য 2, এটার জন্য 3, এরকম। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন হচ্ছে বোর পরমাণু মডেলের দ্বিতীয় মতবাদ বা কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। বা এটা একটা বক্স বানাই দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এখানে এন মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন প্রধান কোয়ান্টাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংক্ষেপে লিখি। আর এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এবং এর মান হচ্ছে 6.626 ইন্টু 10^34 জুল সেকেন্ড। এখন এই যে কৌণিক ভরবেগ, এটা এম ভি আর, এই যে এটা হলো কিভাবে সেটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাই। আমরা নিউটনিয়ান বলবিদ্যায় পড়েছিলাম যে কৌণিক ভরবেগ কি, এল এল ইজ ইকুয়াল টু আই ওমেগা।
এখানে আই হচ্ছে কি? আই হচ্ছে জড়তার ভ্রামক এবং ওমেগা হচ্ছে কি? কৌণিক বেগ। আমরা কিন্তু ভর আর জড়তা বলতে কিন্তু একই জিনিস বোঝায়। যে যেটাই হলো ভর ওটাই হলো জড়তা। এখন এই সূত্রটাকে যদি আমরা একটু ভাঙি, এই যে এল বা কৌণিক ভরবেগ আর জড়তার ভ্রামকের এই সূত্র কি? আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু আমরা জানি এম আর স্কোয়ার। আর ওমেগা সূত্রটা আমরা জানি কি? ওমেগা কিভাবে বের করো? ওমেগা বা কৌণিক ভর, কৌণিক বেগ, ওমেগা সমান ভি বাই আর। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই। এল ইজ ইকুয়াল টু আই এর জায়গায় এম আর স্কোয়ার আর ওমেগার বদলে ভি বাই আর। তাহলে এই আর আর এই আর একটা আর কাটে, তাহলে কি থাকে? এল বা কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এম ভি আর। এই জিনিসটাই মূলত এখানে লেখা হয়েছে। এখানে এই সূত্রটা বলতে পারো যে তুমি 5 স্টার সূত্র। এটা থেকে অনেক ম্যাথ আসে প্লাস এমসিকিউ আসে অনেক। তাহলে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটা ক্লিয়ার। আর হচ্ছে যে এই ছবিটার ব্যাপারে আমরা যখন বোর পরমাণু মডেলের প্রয়োগ দেখবো তখন হচ্ছে এই ছবিটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী লেকচারে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন হচ্ছে শক্তির বিকিরণ ও শোষণ সম্পর্কিত মতবাদ। কোন পরমাণুতে ইলেকট্রন সমূহ, জানে কি ইলেকট্রন সমূহ হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে আবর্তনশীল থাকে। এখন একটা পরমাণুর একাধিক কক্ষপথ থাকতে পারে তার ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে আর বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে বলেছিলেন যে একটা ইলেকট্রন যখন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথের দিকে উঠে তখন হচ্ছে যে সে শক্তির শোষণ করে, এবং হচ্ছে যখন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নামে তখন সে শক্তির বিকিরণ করে, আর ওই বিকিরণের ফলে বর্ণালী সৃষ্টি হয় মূলত। তাহলে আমরা এখানে লিখতে পারি ইলেকট্রন যখন নিচের কক্ষপথ হতে উপরের কক্ষপথে যায় তখন শক্তির শোষণ ঘটে। আমরা প্রথম মতবাদটাতে আমরা দেখিয়েছিলাম কি, যে পরমাণু ইলেকট্রন সমূহ যখন বিভিন্ন কক্ষপথের চারদিকে বিভিন্ন কক্ষপথে যখন ঘুরতে থাকে তখন কিন্তু সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, স্টেবল অবস্থায় বিদ্যমান থাকে। কিন্তু যখন সে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায় তখন সে শক্তি শোষণ করে, শোষণ ঘটে তখন। এবং উপরের কক্ষপথ হতে নিচের কক্ষপথে নামলে
শক্তির বিকিরণ ঘটে। এখন এই মতবাদটা আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই। আমরা একটা পরমাণু আঁকলাম, যদিও পরমাণুর আকৃতি গোল কিন্তু এটা ডিম্বাকার হয়ে গেছে। ধরো এটাই মনে করলাম একটা পরমাণু। পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ, এবং এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, ধরলাম এটাই প্রথম কক্ষপথ। আর হচ্ছে এই এই হচ্ছে আরেকটা কক্ষপথ। এখানে একটা ইলেকট্রন আবর্তনশীল আছে, এই হচ্ছে এই নিউক্লিয়াস চারদিকে ঘুরতেছে, এটা হচ্ছে ইলেকট্রন। আমরা কালারটা চেঞ্জ করে নিলে মনে হয় ভালো হয়, লাল কালার নেই। আর হচ্ছে এইটা যেহেতু প্রথম কক্ষপথ, এখানে আরো একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ। এই যে আমরা এটা একটু ইন্ডিকেট করি, দ্বিতীয় দ্বিতীয় কক্ষপথ। আর এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ। আর প্রথম কক্ষপথটা হবে কি, এটা নিচের কক্ষপথ। আর দ্বিতীয় কক্ষপথ হবে কি, এ হচ্ছে উপরের কক্ষপথ। তাহলে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের যে শক্তির বিকিরণ ও শক্তি সম্পর্কিত মতবাদের ধারণা অনুসারে এই ইলেকট্রনটা যদি আমাদের এই নিচের কক্ষপথ থেকে, সে যদি এই উপরের কক্ষপথে আসে, অর্থাৎ প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো, তাহলে কি, সে হচ্ছে শক্তির শোষণ ঘটাবে। এই অংশে আমরা এই যে প্রথম কক্ষপথের শক্তিকে আমরা ই1 দ্বারা ইন্ডিকেট করি। প্রথম কক্ষপথের শক্তি ই1, এনার্জি ওয়ান। আর এই দ্বিতীয় কক্ষপথ যে আছে এটার শক্তিকে আমরা ই2 দ্বারা ইন্ডিকেট করি। এখানে আরেকটা নাম দিলাম আমরা, এই যে এখানে ই2। তাহলে দেখো, এই যে ইলেকট্রনটা যখন আমাদের প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো, অর্থাৎ নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে আসলো, তখন এখানে কি হলো, শক্তির শোষণ। আবার এখানে আমরা আরেকটা জিনিস দেখাই। এই এই যে এই ইলেকট্রনই যদি আবার এই উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে, অর্থাৎ 2 নম্বর থেকে 1 নম্বরে আসছে, এখানে হবে কি বিকিরণ। এই নীলটা হচ্ছে শোষণ, নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেছে। আর এই লাল লাল এটা হচ্ছে বিকিরণ, উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসছে। এটা ডাইরেকশনটা হচ্ছে এদিকে, আর এটার ডাইরেকশনটা হচ্ছে এদিকে। আর এই দ্বিতীয় কক্ষপথের শক্তির পরিমাণ হচ্ছে ই2, আর প্রথম কক্ষপথের শক্তির পরিমাণ হচ্ছে ই1। তাহলে বিজ্ঞানী বোরের মতবাদ অনুসারে তিনি আরো একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে এই যে যে শক্তির যে পরিমাণটা হয়, যে দুইটা কক্ষপথের ভিতরে যদি ইলেকট্রন ট্রান্সফার হয়, যে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেছে বা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, তো শোষিত বা বিকিরিত শক্তির যে পরিমাণটা, এটাকে তিনি একটি সূত্র দিয়েছিলেন।
শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এটা হচ্ছে ডেল্টা ই ইজিক্যাল টু E2 মাইনাস E1। এখন এই কক্ষপথের যে শক্তি নির্ণয় করে, যে এটা প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথের শক্তি কত জুল, দ্বিতীয় কক্ষপথের শক্তি কত জুল, এই যে এই নির্ণয়ের কিছু সূত্র আছে যেটা আমরা সামনে আলোচনা করব। আর হচ্ছে এটাকেই আবার প্রকাশ করা যায় এইচ নিউ দ্বারা। নিউ, ওই যে এটাকে আমি একটা বক্স করে দেবো আগে, তারপর আসি। এখানে এই যে এই জিনিসটা এইচ এর পাশে, এই জিনিসটা হচ্ছে নিউ, এটার উচ্চারণ হচ্ছে নিউ। আর এটা মানে হচ্ছে স্পন্দন সংখ্যা। আর এইচ এর আর পরিচয় দিলাম না, এইচ এর পরিচয় তো আমরা আগের স্লাইডে দেখেছি। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ আশা করছি সকলে ক্লিয়ার। তাহলে পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সাফল্য নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের রাদারফোর্ড, সরি, এখন আমরা বোর পরমাণু মডেলের সাফল্য নিয়ে আলোচনা করব। বারবার শুধু রাদারফোর্ড বলতেছি। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো আসছিল, যে প্রথমে যে তিনি শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি, আর সেই ধারণাটা কিন্তু বোরের পরমাণু মডেলে এসেছে। প্লাস হলো যে তিনি কিন্তু পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি, যে পরমাণুর যে শক্তি স্তর, নিচে শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরে গেলে কি হবে, বা উপরে শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে নামলে কি হবে, ওই ব্যাপারে কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ধারণা দেননি। ওই ধারণাটাই বিজ্ঞানী বোর দিয়েছিলেন, এবং ওখান থেকে বর্ণালীর কনসেপ্টটা এসেছে। এবং হচ্ছে বিজ্ঞানী বোর কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের একটা ফর্মুলা তিনি দিয়েছিলেন। এবং হচ্ছে যে ইলেকট্রনের যে শক্তি নির্ণয়, যেটা আমরা সামনে আলোচনা করবো বলেছিলাম তোমাদেরকে, ওই শক্তি নির্ণয়ের বিষয়টাও বিজ্ঞানী রাদারফোর্ড বের করতে পারেননি। সেটা হচ্ছে বিজ্ঞানী বোর পরবর্তীতে তার পরমাণু মডেলে আহ সেটি সংশোধন করেছেন। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর, পরমাণু মডেলের স্থায়িত্ব। এখন এই লাইনটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝায় পরমাণু মডেলের স্থায়িত্ব সম্পর্কে, কিভাবে বোর পরমাণু মডেলের স্থায়িত্ব অর্জন, এটা কিভাবে বোর পরমাণু মডেলের সাফল্য হয়। দেখো, আমরা যদি আগের স্লাইডে যাই, রাদারফোর্ডের পরমাণু মডেলে যাই, এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা দেখেছিলাম কি, এই যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন সমূহ কিন্তু, এই যে ইলেকট্রন, ইলেকট্রন কিন্তু ঘুরতে 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 চারদিকে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের উপর পতিত হয়েছে। পরমাণুর পরমাণু অস্তিত্বই বিলীন হয়ে গেছে। এবং তিনি বলেছিলেন যে ইলেকট্রন সমূহ যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে। আর আমরা এই যে বোর পরমাণু মডেলে আমরা করেছি কি, বোর পরমাণু মডেলে আমরা এই যে প্রথম যে মতবাদটা, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট শক্তি সম্পন্ন বৃত্তাকার কক্ষপথে করে, এ সময় এরা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ কোনো শক্তি শোষণও হচ্ছে না, বিকিরণও হচ্ছে না। অর্থাৎ পরমাণুর যে কক্ষপথে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা এখানে স্টেবল অবস্থায় আছে। ধরো এটা যদি একটা পরমাণু নিউক্লিয়াস মনে করি, আর যদি এটা বাইরে যায় কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রন আছে। আবার এইটার বাইরে আরো একটা কক্ষপথ, এই কক্ষপথে দেখা গেছে আরো একটা ইলেকট্রন আছে। এখানে কিন্তু ইলেকট্রনের শক্তিটা ফিক্সড।
এই কোনো প্রকার শক্তি শোষণ করছে না, বিকিরণ করছে না। আর আমরা দেখেছিলাম যে একটা পরমাণুর ইলেকট্রন কক্ষপথে কিভাবে স্টেবল থাকে, এই যে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ, কেন্দ্রমুখী আকর্ষণ এবং কেন্দ্রবিমুখী আকর্ষণ পরস্পর সেম, এই জন্য হচ্ছে যে এরা নিউক্লিয়াসে স্টেবল থাকে। আর আর হচ্ছে এই বোর পরমাণু মডেল যেহেতু প্রমাণ করেছে যে এর কোনো শক্তি যখন কক্ষপথের চারদিকে আবর্তন করে, তখন এর কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ হয় না, অর্থাৎ পরমাণু স্থায়িত্ব অর্জিত হয়। আশা করি তোমরা সকলে ক্লিয়ার। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে আসি। এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু বা আয়ন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস। দেখো তুমি, তোমরা যদি এই তিনটা আয়ন খেয়াল করো, এই তিনটা আয়নের কিন্তু ইলেকট্রন হচ্ছে একটা। আর বিজ্ঞানী বোর হচ্ছে এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যে বর্ণালী, ওই বর্ণালীর ব্যাখ্যা দিতে পেরেছিলেন। অনেক সময় এমসিকিউ তে দেয়া থাকে যে নিচের কোনটি বোর পরমাণু মডেল অনুসরণ করে। সেক্ষেত্রে এই যে এরকম অপশন দেয়া থাকে যে তখন দেখতে হয় যে কোন পরমাণুতে একটা ইলেকট্রন আছে, যে পরমাণুতে একটা ইলেকট্রন থাকে সে হচ্ছে বোর পরমাণু পরমাণু মডেল অনুসরণ করে। কারণ বিজ্ঞানী বোর শুধুমাত্র এক এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যে বর্ণালী, সরি, বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। একটা মিস্টেক হয়েছে। তারপর 3 নম্বর সাফল্য, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আমরা যখন নেক্সট ক্লাসে এই যে বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় বা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় সূত্রগুলো পড়বো, তখন আমরা এই যে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে দেখাবো। 4 নম্বরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়। তো আমরা সকলে বুঝতে পেরেছি আশা করি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। 1 নম্বরে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না।
2 নম্বরে, একটা বর্ণালীতে একাধিক সূক্ষ্মরেখা উৎপত্তির কারণ একটি বর্ণালীতে একাধিক রেখা উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারে না। আগে আমরা সবগুলো সীমাবদ্ধতা লিখে নিই, তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো। 3 নম্বরে, কক্ষপথের ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায়নি। চার নম্বরে, জিম্যান প্রভাব ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে না। এখন চলো আমরা একটু ব্যাখ্যা করি। এই যে প্রথম পয়েন্টটা, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। কেন পারে না? এই যে আমরা আগের স্লাইডে দেখাইছিলাম যে এটা বোর পরমাণু পরমাণু মডেলের একটা বিশেষ বৈশিষ্ট্য। সে শুধুমাত্র একটা একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মডেল পরমাণু বর্ণালী ব্যাখ্যা করেছিলেন, যেমন এই যে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, অর্থাৎ যার ইলেকট্রন একটা। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। এবং 2 নম্বরে হচ্ছে, একটা বর্ণালীতে একাধিক রেখা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারেন। এটা হচ্ছে যে, মনে করো যে একটা বর্ণালী রেখা সৃষ্টি হলো, একটা বর্ণালী রেখা সৃষ্টি হওয়ার হয়েছে, কিন্তু পরবর্তীতে স্পেকট্রোস্কোপ স্পেকট্রোস্কোপ বা বর্ণালীমিতি যন্ত্র ব্যবহার করে দেখা গেল যে একটা বর্ণালীর ভিতরে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে। এই যে একটা বর্ণালীর ভিতরে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা সৃষ্টি হয়েছে, সেটা কি জন্য সৃষ্টি হয়েছে সে কারণটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। আর 3 নম্বর হচ্ছে, কক্ষপথের ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায়নি। বিজ্ঞানী বোর যে পরমাণু মডেলটা দিয়েছিলেন সেটা ছিল মূলত 2 ডাইমেনশনাল। দেখা গেছে যে এই নিউক্লিয়াস, এই মনে করো যে নিউক্লিয়াসের চারদিকে হচ্ছে একটা কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করছে। 2 ডাইমেনশনাল একটা মডেল দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো 3 ডাইমেনশনাল মডেল দেননি। আর 4 নম্বর হচ্ছে জিম্যান প্রভাব ও হচ্ছে স্টার্ক প্রভাব। জিম্যান প্রভাব আর স্টার্ক প্রভাবটা কি সেটা আমি তোমাদেরকে এখন বলতেছি। জিম্যান প্রভাবটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় পরিণত হয়। চুম্বক ক্ষেত্রের প্রভাব।
জিম্যান হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব। চুম্বক ক্ষেত্রের প্রভাবে তোমার যে বর্ণালী রেখাগুলো আছে, বর্ণালী রেখাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় পরিণত হয়। আর বিজ্ঞানী জিম্যান এই জিনিসটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে জিম্যান প্রভাব বলা হয়েছিল। আর হচ্ছে স্টার প্রভাব, স্টার প্রভাবটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কারণে। তড়িৎ ক্ষেত্রের কারণে যে বর্ণালী রেখাগুলো আছে, ধরো একটা বর্ণালী রেখা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালী রেখায় পরিণত হয়। আর এটাই হচ্ছে স্টার প্রভাব। আর এই যে এই তড়িৎ ক্ষেত্রের কারণে যে এই বর্ণালী রেখাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় পরিণত হয়, এটা বিজ্ঞানী স্টার প্রমাণ করেছিলেন বলে এটাকে স্টার প্রভাব বলা হয়। আশা করি তোমরা সকলে ক্লিয়ার, তোমাদের কোনো কনফিউশন নাই। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এখন আমরা রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের কিছু বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করবো। এটা সৃজনশীলের মাঝে মাঝে আসে, আগে অনেক বেশি আসতো, এখনো মাঝে মাঝে আসে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই গুণগত রসায়ন দিয়ে এই অংশ থেকে সাধারণত ম্যাথে বেশি আসে। কিন্তু হচ্ছে মাঝে মাঝে এরকম বাংলা প্রশ্ন আছে যেখানে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো লিখতে দেয়, সীমাবদ্ধতা গুলো লিখতে দেয়, বা হচ্ছে এরকম পার্থক্য লিখতে দেয়। তাহলে তোমরা এটা জেনে রাখলে তোমাদের এইচএসসি এক্সামের ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে এবং কলেজের এক্সামে অনেক বেশি উপকার হবে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু পরমাণু মডেলের প্রথম পার্থক্য হচ্ছে, পার্থক্য বা বৈসাদৃশ্য, যে রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আর বোরের পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ। এই যে এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ প্রশ্নতে আসে এবং এটা এডমিশনেও আসে যে বোরের পরমাণু মডেলের মূল ভিত্তি কি, বা বোরের পরমাণু মডেল কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে কোয়ান্টাম মতবাদ। আর রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। 2 নম্বরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো আবর্তন করতে পারে। অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছিল সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ওটার যে সীমাবদ্ধতা, ওখানে বলেছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেন নাই। কিন্তু বিজ্ঞানী বোরের পরমাণু মডেল হচ্ছে ইলেকট্রন সমূহ ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করার পরিবর্তে কতগুলো নির্দিষ্ট ও সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। এখানে কিন্তু যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, অর্থাৎ আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণাই নাই। আর বোরের পরমাণু মডেলে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট শক্তি সম্পন্ন, নির্দিষ্ট আকৃতি সম্পন্ন কক্ষপথের কথা বলা হয়েছে। তারপর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে তড়িৎ গতিবিদ্যা অনুসারে, যেটা আমরা ওই ম্যাক্সওয়েলের তত্ত্বটা দিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম, যে তড়িৎ গতিবিদ্যা অনুসারে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি বর্জন করবে। ফলে ইলেকট্রন ক্রমশ ক্রমহ্রাসমান ব্যাসার্ধে কুণ্ডলী পথে আবর্তন করতে করতে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা পরমাণুর স্থিতি ব্যাখ্যা করা যায় না। এটা কিভাবে দেখাইছিলাম তোমাদেরকে, যে প্রথমে যে রাদারফোর্ডের পরমাণু মডেল যখন আমরা ব্যাখ্যা করেছি, যে ধরো এটা একটা নিউক্লিয়াস, এই যে ইলেকট্রন এরকম চারদিকে ঘুরতে 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 শক্তি বিকিরণ করতে থাকবে, আস্তে আস্তে যখন ঘুরতে থাকবে এবং তার ঘূর্ণন পথ ছোট হতে থাকবে, ঘূর্ণন পথ ছোট হতে হতে একসময় সে নিউক্লিয়াসের উপর পতিত হবে এবং ইলেকট্রন অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর দেখো বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে কি বলা হয়েছে, বোরের পরমাণু মডেল অনুসারে নির্দিষ্ট শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রন গুলো কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। সেটা কি জন্য শোষণ বা বিকিরণ করে না সেটাও দেখিয়েছিলাম তোমাদেরকে, যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের ভিতর যে সামঞ্জস্য বজায় থাকে, যে দুইটা বলই পরস্পর সমান থাকে, এর জন্য ইলেকট্রন সময় স্টেবল অবস্থা বিরাজ করে। এর জন্য কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না, শক্তি সবসময় স্টেবল থাকে। শক্তিহারী ইলেকট্রনের নিউক্লিয়াসে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ এই পরমাণু মডেলের সুইচ অবস্থা ব্যাখ্যা করতে পারে। পরবর্তী স্লাইডে যাই আমরা। দেখো এখানে বলা হয়েছে এই মডেল অনুসারে পরমাণুর মধ্যে ইলেকট্রন নিরবচ্ছিন্ন শক্তি বিকিরণের ফলে নিরবচ্ছিন্ন পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে পরমাণুর রেখা বর্ণালী পাওয়া যায়। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু দ্বারা রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় না। এটাই হচ্ছে মূল পার্থক্য, যে এই যে আমরা কিন্তু দেখেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা নাই। আর দেখো বোরের পরমাণু মডেলে কিন্তু ওই বলেছিলাম যে ইলেকট্রন সমূহ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরের ফলে শক্তি নির্গত হয় এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের ফলে শক্তি শোষণ হয়। এরকম দেখা গেছে উচ্চ শক্তি স্তর থেকে তখন নিম্ন শক্তি স্তরে নামে,
তাহলে এই যে শক্তি নির্গত হয়, আর এই নির্গত শক্তি হচ্ছে কম্পাঙ্ক আকারে নির্গত হয়, বিদ্যুৎ শক্তির কম্পাঙ্ক। এর ফলে পরমাণুর রেখা বর্ণালীর সৃষ্টি হয়। সুতরাং বোরের তত্ত্ব দ্বারা পরমাণুর রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায়। তারপর হচ্ছে এই 5 নম্বর, এই মডেলের সাথে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় না। আর হচ্ছে এই বোরের মডেলের মাধ্যমে এই যে গতিবেগ, কক্ষপথের ব্যাসার্ধ, গতিবেগ, শক্তি আর হচ্ছে কম্পাঙ্ক, এগুলো নির্ণয় করা যায়। আমরা আজকের লেকচারটা এই পর্যন্তই রাখবো। কারণ হচ্ছে যে আমরা আ- আমরা আগামী লেকচারে মূলত এই যে এই কক্ষপথের ব্যাসার্ধ, গতিবেগ এবং হচ্ছে শক্তি এবং রেখার কম্পাঙ্ক নির্ণয়, এই যে এই টাইপের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো নির্ণয় করব এবং তোমাদেরকে এগুলো সূত্রের প্রমাণগুলো দেখাবো। কারণ আজকের ক্লাসে এখন যদি এগুলো করাতে যাই তাহলে ক্লাসটা বড় হয়ে যাবে এবং তোমরা বোর ফিল হবা। এর জন্য আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আজকের ভিডিওটি যদি তোমার ভালো লাগে, ভিডিওটিতে তোমার লাইক করতে পারো, চাইলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করতে পারো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।